আমরা করটিকার ব্যাপারে মোটামুটি সব কিছুই জেনেছি। দুইটা শব্দ শুধু আমাদের জানা বাকি আছে, সেটা হচ্ছে করটিকাতে থাকে সূচার জয়েন্ট নামক এক ধরনের বন্ধন। দেখো করটিকার মধ্যে কিন্তু সব মিলে 8টা হাড় আছে, এখানে সব মিলে 8টা হাড় আছে এবং এই হাড়গুলো কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত আছে। আমার এটা প্লাস্টিকের কঙ্কাল, এখানে সংযোগগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এই জায়গাতে সংযোগ আছে, এই জায়গা দিয়ে কিন্তু হাড়গুলোর মধ্যে সংযোগ আছে। প্রকৃত যদি কঙ্কালে দেখো তাহলে কিন্তু এগুলো পাওয়া যাবে। তাহলে এই করটিকার হাড়গুলো একে অপরের সঙ্গে যে বন্ধনের সঙ্গে সংযুক্ত, যে বন্ধনের মাধ্যমে সংযুক্ত, সেই বন্ধনগুলোকেই বলা হচ্ছে কিন্তু সূচার বন্ধন। তাহলে করটিকার হাড়গুলো যে বন্ধনের মাধ্যমে সংযুক্ত, সে বন্ধনগুলোকেই বলা হয় সূচার বন্ধন। এই সু শব্দটার মানেই হলো সেলাই, এই সু শব্দের মানেই হলো কি সেলাই, মানে বন্ধনটা দেখতে অনেকটা সেলাইয়ের মতো। এই জায়গাতে বন্ধন থাকে, যে বন্ধনের মাধ্যমে দুটো হাড় একে অপরের সঙ্গে সংযুক্ত, সে বন্ধনের নাম হলো সূচার বন্ধন। আমাদের পুরা করটিকাতে মোট 22টি এরকম সূচার বন্ধন রয়েছে। একটা হাড়ের সঙ্গে আরেকটা হাড়ের, ওই হাড়ের সাথে এই হাড়ের, মোট সব মিলে 22 নামের সূচার বন্ধন রয়েছে। ফন্টানেল বলে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে। এই ফন্টানেল শব্দটা এসেছে ফাউন্টেন, মানে হলো ঝর্ণা, ঝর্ণা শব্দ থেকে। তো আমাদের মাথার মধ্যে কিন্তু ফন্টানেলস রয়েছে। ফন্টানেলস কি? তোমরা দেখবে যে ছোট বাচ্চা জন্মালে বাচ্চার মাথার এই জায়গাতে হাড় থাকে না, এই জায়গাতে একদম সদ্য জন্মানো শিশুর একটু লাফালাফি করে, আমরা এখানে দেখেছি কিন্তু সবাই। তো এই যে মাথার যে জায়গাগুলোতে শিশু অবস্থায় হাড় থাকে না, কিছু গর্ত থাকে, সে গর্তগুলোকেই বলা হচ্ছে ফন্টানেল। ফন্টানেল থাকার সুবিধা হচ্ছে বাচ্চার মাথায় যদি ফন্টানেল থাকে তাহলে মাথার হাড়গুলো একে অপরের সঙ্গে একটু ঢিলাঢালাভাবে সজ্জিত থাকে। বাচ্চা যখন প্রসব হয়, মায়ের যখন জরায়ু দিয়ে বেরিয়ে আসে, বাচ্চাটা জরায়ু থেকে বেরিয়ে আসে, তখন হয় কি মাথাটা চাপ লেগে একটু ছোট হয়ে যায়, ছোট হয় বেরিয়ে আসে মাথাটা। তারপরে বাচ্চা যখন বাইরে বেরিয়ে আসে 1 মাস 2 মাস 5 মাস 6 মাসে আস্তে আস্তে মাথার হাড়গুলো শক্ত হয় এবং এই যে গর্তগুলো থাকে, খাঁজগুলো থাকে, এগুলো কিন্তু পূরণ হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো বাচ্চা যখন জন্ম নেয় মাথাটা ছোট হয় মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার জন্য, মায়ের জরায়ু বা যোনি দিয়ে বেরিয়ে আসার জন্য মাথাটা ছোট হওয়ার প্রয়োজন। এই জন্য বাচ্চার শরীরে, বাচ্চার মাথাতে বেশ কিছু ফন্টানেল থাকে। সবচেয়ে বড় ফন্টানেল কিন্তু এই যে সামনের এই জায়গার ফন্টানেলটা বেশ ভালো দেখা যায় কিন্তু। তো এই ফন্টানেলগুলো কিন্তু প্রসবে সাহায্য করে এবং 1.5 বছরের মতো বয়স হতে হতে বাচ্চার মাথার সব ফন্টানেল পূরণ হয়ে যায়। ফন্টানেলের জায়গায় কিন্তু ফাঁকা থাকে, কিন্তু এগুলো আস্তে আস্তে পূরণ হওয়া শুরু হয়। বাচ্চার বয়স যখন 1.5 বছর তখন মোটামুটি সব ফন্টানেল পুরো হয়ে যায়। তো বাচ্চার শরীরে আসলে ফন্টানেল কতগুলো থাকে? 6টি ফন্টানেল মাথার মধ্যে থাকে। 6টি এরকম গর্ত থাকে মাথায়, যে জায়গাগুলোতে হাড় সুগঠিত নয়, যেই জায়গাগুলোতে একটু ওই যে লাফালাফি করতে আমরা দেখি। আসলে বুঝতে পারছো, ওই জায়গাতে কিন্তু আমরা আবার আঘাত লাগতে দিতে পারি না, ওখানে একটু আঘাত লাগলে বাচ্চার কিন্তু ব্রেনের ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, আমরা মনে রাখবো করটিকাতে সূচার বন্ধন রয়েছে 22টি এবং ফন্টানেলস রয়েছে 6টি। এবার আমরা আমাদের মুখমণ্ডলীয় অস্থি সম্পর্কে পড়াশোনা করব। আমরা আগে থেকেই জানি আমাদের পুরো মাথার সবগুলো হাড়কে বলা হয় করটি এবং মাথার মগজের চারপাশের হাড়গুলোকে বলা হয় করটিকা। মুখমণ্ডল গঠনকারী হাড়গুলোকে কিন্তু বলা হয় মুখমণ্ডলীয় অস্থি। আমরা এবার মুখমণ্ডলীয় অস্থি বা ফেসিয়াল বোনসগুলো নিয়ে পড়াশোনা করব। আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখো, এই পুরোটার নাম হলো করটি, পুরোটার নাম হলো করটি। মগজের চারপাশে থাকা হাড়গুলোকে বলা হচ্ছে করটিকা, কিন্তু এই যে মুখমণ্ডল গঠন করেছে যে কয়টা হাড়, এই কয়টাকে বলবো আমরা মুখমণ্ডলীয় অস্থি। আমরা আগে থেকেই জানি মুখমণ্ডলীয় অস্থিতে হাড়ের সংখ্যা হচ্ছে 14টি। মুখমণ্ডলীয় অস্থিতে হাড়ের সংখ্যা হচ্ছে 14টি। 14টি অস্থি দিয়েই কিন্তু আমাদের পুরা মুখমণ্ডলটা গঠিত। এই প্রত্যেকটা অস্থির নাম, তাদের সংখ্যা, তাদের বিভিন্ন বর্ণনা আমরা একটু ছোট্ট করে জেনে নিব। তাহলে দেখো, মুখমণ্ডলীয় যে 14টা অস্থি আছে, প্রথমে আমরা 2টা চোয়ালের কথা একটু পড়ে নিই। আমাদের 2টা চোয়াল থাকে, একটা চোয়ালের নাম হলো ম্যাক্সিলা আর একটার নাম হলো ম্যান্ডিবল। তোমরা সবাই জানো আমাদের 2টা চোয়াল, উপরের চোয়াল আর নিচের চোয়াল। উপরের চোয়ালের নাম হলো ম্যাক্সিলা আর নিচের চোয়ালের নাম হলো ম্যান্ডিবল। বুঝো, 2টা চোয়াল, উপরের চোয়াল যার নাম হচ্ছে ম্যাক্সিলা আর নিচের চোয়াল যার নাম হলো ম্যান্ডিবল। ম্যাক্সিলা, ম্যান্ডিবল। ওকে, এখন তোমরা সবাই জানো যে 2টা চোয়াল, একটার নাম ম্যাক্সিলা আর একটার নাম ম্যান্ডিবল, কিন্তু বারবার ভুলে যাও কোনটা উপরের চোয়াল আর কোনটা নিচের চোয়াল। আমি জানি এই সমস্যাটা আমারও হতো। মনে রাখবে, উপরের চোয়ালের নাম হলো ম্যাক্সিলা আর নিচের চোয়ালের নাম হলো ম্যান্ডিবল। ম্যান্ডিবল তাহলে নিচেরটা,
আর উপরেরটার নাম হলো ম্যাক্সিলা। আমি মনে রাখতাম এভাবে, তোমরা খেয়াল করো আমাদের কিন্তু উপরের চল নড়াচড়া করে না, শুধু নিচের চলটাই নড়াচড়া করে। অর্থাৎ আমরা খাবার যখন মুখে নিয়ে চাবাই তখন আমরা যেটা করি, নিচের চল দিয়ে কিন্তু খাবারটাকে আমরা চাপ দিয়ে বল প্রয়োগ করি। খাবারটাকে নিচের চল দিয়ে যেহেতু আমরা চাপ দিচ্ছি, বল প্রয়োগ করছি, এই জন্য নিচের চলকে আমরা বলবো ম্যান্ডিবল। নিচের চল দিয়ে যেহেতু খাবারকে আমরা বল প্রয়োগ করি, এই জন্য নিচের চলকে আমরা বলবো ম্যান্ডিবল। নিচের চল দিয়ে আমরা খাবারকে বল প্রয়োগ করছি না, তাই নিচের চলের নাম ম্যান্ডিবল। উপরের চল তাহলে কি হবে বলো? ম্যাক্সিলা। খুব ভালো করে মনে রাখতে হবে, এটা তো সবচেয়ে বেশি কনফিউশন হয়। নিচের চলের নাম হলো ম্যান্ডিবল, উপরের চলের নাম হলো ম্যাক্সিলা। ওকে, এবার চলো ম্যাক্সিলা নিয়ে একটু পড়াশোনা করি, মানে উপরের চল নিয়ে আমরা পড়াশোনা করব। আসলে নিচের চল একটাই, কিন্তু নিচের চলে একটাই মাত্র হাড়, কিন্তু উপরের চল অর্থাৎ ম্যাক্সিলাতে দুইটা হাড় থাকে। ম্যাক্সিলাতে হাড়ের সংখ্যা তাহলে দুইটা, এই ম্যাক্সিলাতে দুইটা হাড় থাকবে, এই ম্যাক্সিলাতে থাকবে দুইটা হাড়, মনে রাখতে হবে। ম্যাক্সিলাতে হাড়ের সংখ্যা হচ্ছে 2, ম্যাক্সিলাতে হাড়ের সংখ্যা 2, কিন্তু নিচের ম্যান্ডিবল কিন্তু একটাই। ম্যাক্সিলা ঊর্ধ্ব চল গঠন করে, এটা তো আমরা সবাই জানি। ম্যাক্সিলা মানে হলো ঊর্ধ্ব চল, ম্যাক্সিলা আমাদের ঊর্ধ্ব চল গঠন করছে, ম্যাক্সিলা মানে হচ্ছে ঊর্ধ্ব চল। এবং ম্যাক্সিলাতে কি থাকে? অ্যালভিউলার প্রসেস থাকে, অ্যালভিউলার প্রসেস থাকে। এই ব্যাপারটা এখানে দেখানো খুব কঠিন, তোমরা জাস্ট মনে রাখবে যে এটা যেহেতু উপরের চল, নিশ্চয়ই চল যেহেতু, তাহলে এর মধ্যে দাঁত লেগে আছে। দাঁতটাকে ওভাবে দেখানো হচ্ছে না, সস্তা কঙ্কাল এটা। তো আসলে দেখো দাঁতগুলো কিছু খালের মধ্যে ঢুকে থাকে, যেহেতু চলের মধ্যে দাঁত অ্যাটাচ থাকবে না, দাঁতগুলো চলের বেশ কিছু খালের মধ্যে, গর্তের মধ্যে ঢুকে থাকে। তাহলে গর্তের যে বাউন্ডারিগুলো, ওগুলো একটু উঁচু উঁচু হয়ে থাকে, অর্থাৎ দাঁতগুলো চোয়ালের কিছু জায়গায় গিয়ে যুক্ত থাকে, সেই জায়গাটা একটু উঁচু উঁচু হয়। ওই উঁচু জায়গাগুলোকেই বলবো আমরা হলো অ্যালভিউলার প্রসেস, অ্যালভিউলার প্রসেস। তার মানে আমরা মনে রাখবো ম্যাক্সিলা এবং ম্যান্ডিবলে যেহেতু দাঁত যুক্ত থাকে, দাঁত যে জায়গাতে যুক্ত থাকে সেই জায়গাটার নামই হলো অ্যালভিউলার প্রসেস। তাহলে ম্যাক্সিলাতেও কিন্তু অ্যালভিউলার প্রসেস থাকবে, ম্যান্ডিবলও অ্যালভিউলার প্রসেস থাকবে। অ্যালভিউলার প্রসেসের কাজ কি? দাঁত সংযোগ, দাঁতগুলোকে সংযুক্ত রাখে। দাঁতগুলো চোয়ালের কোন জায়গাতে সংযুক্ত থাকে? অ্যালভিউলার প্রসেসের ফাঁকে ফাঁকে দাঁতগুলো সংযুক্ত থাকে, দাঁত সংযোগের জন্য অ্যালভিউলার প্রসেস থাকে। যেহেতু ম্যাক্সিলাতেও দাঁত সংযোগ থাকে, ম্যান্ডিবলও দাঁত সংযোগ থাকে, তাহলে দুই জায়গায় অ্যালভিউলার প্রসেস থাকবে। আমি এটার বেলায় লিখিনি, ম্যান্ডিবলের বেলায় লিখিনি, তোমরা মনে রেখো ম্যান্ডিবলেও কিন্তু অ্যালভিউলার প্রসেসটা থাকবে, দুই জায়গাতেই কিন্তু অ্যালভিউলার প্রসেসটা থাকবে। তাহলে ম্যাক্সিলা সম্পর্কে আমরা টুকটাক বুঝেছি। তোমরা মনে রেখো ম্যাক্সিলা কিন্তু দুই টুকরা, এই যে এইটুকু চোয়াল হলো একটা টুকরা ম্যাক্সিলার, এইটুকু কিন্তু আরেকটা টুকরা ম্যাক্সিলার। তাহলে ম্যাক্সিলার মধ্যে কিন্তু দুইটা টুকরা আছে, এই কঙ্কালে দেখা যাবে না, কিন্তু প্রকৃত কঙ্কাল নিলে দেখবে যে এই জায়গাতে একটা হচ্ছে জয়েন্ট আছে, দুইটা ম্যাক্সিলার এখানে একটা জয়েন্ট দেখা যাবে প্রকৃত কঙ্কাল দেখলে, আমরা মনে রাখবো। তাহলে ম্যাক্সিলা দুই টুকরা দ্বারা গঠিত, কিন্তু ম্যান্ডিবল একটাই, এটা মনে রেখো, ম্যান্ডিবল একটাই, ম্যাক্সিলা হচ্ছে দুইটা। ম্যান্ডিবলের ব্যাপারে অনেকগুলো তথ্য আমাদের জানতে হবে, ম্যান্ডিবল থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষায়, ম্যান্ডিবলটা আমরা ভালো করে একটু জানবো। এবং তোমাদের এই অধ্যায়ের শেষের দিকে একটু প্র্যাকটিক্যাল অংশ আছে, সেখানেও ম্যান্ডিবলের একটা বড় আলোচনা আছে, আমি ওখান থেকেও বেশ কিছু তথ্য নিয়েছি এখানে দেখানোর জন্য। ম্যান্ডিবলের ব্যাপারে তথ্যগুলো একটু দেখো। ম্যান্ডিবল নিচের চোয়াল গঠন করছে, এই যে নিচের চোয়ালের নামই হলো ম্যান্ডিবল, নিম্ন চোয়াল গঠন করছে। এবং ম্যান্ডিবলটা ইউ আকৃতির, দেখো তো ম্যান্ডিবল ইউ আকৃতির কিনা, এই যে দেখো ম্যান্ডিবল, এটা ম্যান্ডিবলটা দেখতে কার মতো? এই যে এটাতে ম্যান্ডিবল, তাই না? এই ম্যান্ডিবলটা দেখতে কার মতো বলো? ইউ এর মতো না? ম্যান্ডিবলটা দেখতে দেখো ইউ এর মতো, এই যে ম্যান্ডিবল, নিচের চোয়াল দেখতে ইউ এর মতো। তাহলে ম্যান্ডিবল ইউ এর মতো, আশা করি তোমরা বুঝছো। নরনক্ষম, দেখো এটা পুরো করটি, এই করটির মধ্যে কোনো হাড় নড়াচড়া করে না, পুরা করটির মধ্যে কোনো হাড় নড়াচড়া করে না, করটিকারও কোনো হাড় নড়াচড়া করে না, মুখমণ্ডলেরও কোনো হাড় নড়াচড়া করে না, শুধু মুখমণ্ডলের একমাত্র হাড় হিসেবে ম্যান্ডিবল নড়াচড়া করে। এটা পরীক্ষায় কিন্তু আসে, করটির একমাত্র নরনক্ষম হাড় কোনটা? ম্যান্ডিবল দেখো নড়াচড়া করছে, এই যে নড়াচড়া করছে। আর তোমরা এটা কখনো খেয়াল করেছো যে আমরা খাবার চাবানোর সময় উপরের চোয়াল কিন্তু কখনো নাড়াতে পারি না, শুধু নিচের চোয়ালটাই নড়ে, নিচের চোয়াল দিয়ে কিন্তু আমরা খাবারকে ধাক্কা মারছি, এটা নরনক্ষম। তারপরে দেখো এটা করটির সবচেয়ে বড়, এই পুরা করটির মধ্যে সবচেয়ে বড় হাড় কিন্তু এই ম্যান্ডিবল। অ্যাকচুয়ালি এটা পেঁচিয়ে আছে বলে ছোট দেখাচ্ছে, কিন্তু তুমি যদি শুরু করো এখান থেকে এই জায়গা পর্যন্ত, কত বড় বুঝতে পারছো? দৈর্ঘ্য কিন্তু বিশাল, বাঁকা হয়ে আছে বলে কিছু বোঝা যাচ্ছে না। এটা করটির সবচেয়ে বড় হাড়, এটা আমরা মনে রাখবো। এবং এই ম্যান্ডিবলেও কিন্তু অ্যালভিউলার প্রসেস থাকবে, অ্যালভিউলার প্রসেসটা থাকবে, আমি লেখার জায়গা পাইনি। এখন ম্যান্ডিবলের গঠনের ব্যাপারে দু একটা তথ্য আমাদের জানতে হবে, লক্ষ্য করো ম্যান্ডিবলের যে এই জায়গাটা, যে জায়গাতে আসলে দাঁত অ্যাটাচড আছে, এই জায়গাটুকুকে বলা হয় বডি,
এই জায়গাটুকুকে বলা হয় বডি। এবং বডির পরে দেখো এই যে এপাশে একটু বর্ধিত অংশ আছে, দেখছো এই যে একটু বর্ধিত অংশ, এটুকু তো বডি। কলমটা রাখি আমি, দেখো সবাই লক্ষ্য করো, এই জায়গাটুকুর নাম হলো বডি। হ্যাঁ, এখন বডির উপরের এই জায়গাগুলোর নাম কি? এই জায়গাগুলোর নামই হলো র্যামাস। র্যামাস শব্দটা এক বচন, বহু বচনে হবে র্যামি। তাহলে দেখো এই জায়গাটুকুর নাম হলো বডি, এই জায়গাটুকুর নাম হলো বডি, আর এই জায়গাগুলো এ পাশের এটা আর এই পাশের এইটুকু, এই জায়গাগুলোকে আমরা বলবো হচ্ছে র্যামাস অথবা র্যামি। র্যামাস অথবা র্যামি। তাহলে ম্যান্ডিবলকে দুই ভাগে ভাগ করছি আমরা। ম্যান্ডিবলের এই পার্টটুকুকে আমরা বলছি হচ্ছে বডি, আর এই জায়গাটাকে বলছি আমরা হচ্ছে র্যামাস অথবা র্যামি। ওকে, এখন বডির মধ্যে বেশ কিছু অংশ রয়েছে, সেগুলো একটু লক্ষ্য করি। বডির মধ্যে কি কি আছে দেখো, বডিতে রয়েছে হলো বেজ এবং অ্যালভিউলার প্রসেস। বডিতে রয়েছে বেজ এবং অ্যালভিউলার প্রসেস। দেখো এই যে বডি, এটার নাম হলো বডি, এটার নাম হলো বডি। বডির এই জায়গাটা, এই জায়গাটাকে বলছি আমরা হলো বেজ। আর এই দাঁতের ফাঁকে ফাঁকে যে উঁচু জায়গাগুলো, এদেরকেই বলছি আমরা অ্যালভিউলার প্রসেস। এখানে কিছুই আসলে ঠিকমতো বোঝা যাবে না, জাস্ট মনে করো এই জায়গাটার নাম হলো বেজ। বডির এই জায়গাটার নাম হলো বেজ, আর এই দাঁতের ফাঁকে ফাঁকে উঁচু উঁচু জায়গাগুলোকে আমরা বলছি হচ্ছে অ্যালভিউলার প্রসেস। অ্যালভিউলার প্রসেস। তাহলে বডিতে বেজ পাচ্ছি আর অ্যালভিউলার প্রসেস পাচ্ছি। বডিতে আমরা পাচ্ছি বেজ, আর দাঁতের ফাঁকে ফাঁকে আমরা পাচ্ছি হলো অ্যালভিউলার প্রসেস। এবার র্যামাসে আমরা কি কি পাবো? র্যামাসে আমরা পাবো করোনয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস। র্যামাসে আমরা পাবো হলো করোনয়েড এবং কন্ডাইলয়েড প্রসেস। লক্ষ্য করো, র্যামাস, এই জায়গাটার নাম হলো র্যামাস। তোমরা জানো এই জায়গাটার নামই হলো র্যামাস। এটা হলো র্যামাস, বুঝতে পারছো? এটা র্যামাস। র্যামাসের এই যে এই বর্ধিত অংশটা, এই যে এই মাথাটাকে বলছি আমরা কন্ডাইলয়েড প্রসেস। এই মাথাটাকে বলছি আমরা কন্ডাইলয়েড প্রসেস। আর এই উঁচু মাথাটা আছে না, এই উঁচু মাথাটাকে বলছি আমরা করোনয়েড প্রসেস। তাহলে একটা উঁচু মাথাকে, এই উঁচু মাথাটাকে বলা হচ্ছে কন্ডাইলয়েড প্রসেস, আর এই উঁচু মাথাটাকে বলা হচ্ছে করোনয়েড প্রসেস। এটার নাম হলো করোনয়েড প্রসেস। মনে রেখো, এই করোনা শব্দের মানে হলো মুকুট। করোনা মানে হলো মুকুট, অয়েড মানে হলো মতো। তো এই উঁচু জায়গাটা নাকি অনেকটা মুকুটের মতো। আমার এই কঙ্কালে মুকুটের মতো লাগছে না, প্রকৃতপক্ষে আসল কঙ্কালে হয়তো দেখাবে। এই জায়গাটা নাকি অনেকটা মুকুটের মতো, তাই এটার নাম হলো করোনয়েড প্রসেস। আর কন্ডাইল শব্দের মানে হলো গিট বা গিরা, অয়েড মানে হলো মতো, প্রসেস মানে তো বর্ধিত অংশ, তোমরা জানো। তাহলে এই উঁচু জায়গাটা দেখো, এই উঁচু জায়গাটা অনেকটা গিট বা গিরার মতো। দেখো এই উঁচু জায়গাটা অনেকটা গিট বা গিরার মতো, তাই না? এই উঁচু জায়গাটা গিট বা গিরার মতো, এই জন্য এটার নাম হলো কন্ডাইলয়েড প্রসেস। তাহলে দেখো র্যামাসের দুইটা প্রসেস, এটার নাম হলো কন্ডাইলয়েড প্রসেস আর এই প্রসেসের নাম হলো করোনয়েড প্রসেস। বুঝতে পারছো সবাই? আলো কম কি না? আচ্ছা, আশা করি তাহলে ক্লিয়ার। আমরা তাহলে ম্যান্ডিবল পড়ছিলাম। ম্যান্ডিবলের মধ্যে দুইটা অংশ। ম্যান্ডিবলের এই নিচের এই অংশটাকে বলছি আমরা হলো বডি। বডির নিচের অংশের নাম হলো বেস, উপরের অংশটার নাম হলো অ্যালভিউলার প্রসেস। আর এই জায়গাগুলোকে আমরা বলছি হলো র্যামাস। এই জায়গাগুলোকে আমরা বলছি হচ্ছে র্যামাস। র্যামাসের উপরের এই জায়গাটাকে বলছি আমরা হলো কন্ডাইলয়েড প্রসেস, আর নিচের এইটাকে আমরা বলছি হচ্ছে করোনয়েড প্রসেস। আশা করি ক্লিয়ার তোমাদের। তাহলে আমাদের ম্যান্ডিবলের সংখ্যা কিন্তু একটা, মনে রেখো। এবার চলো জাইগোম্যাটিক আমরা পড়ি, একটু জাইগোম্যাটিক হাড় সম্পর্কে পড়ি। জাইগোম্যাটিক হাড় কোনটা? দেখো মেয়েরা কিন্তু হচ্ছে সাজুগুজু করার সময় যে এখানে একটু মেকআপ দেয় না, এই যে এই জায়গাতে এই যে একটু উঁচু হাড় আছে না এখানে একটা, এই উঁচু হাড় মেকআপ দেয় যেখানে মেয়েরা, আসলে এই জায়গাতে যে হাড়টা থাকে, এই উঁচু হাড়টাকেই বলা হচ্ছে কিন্তু জাইগোম্যাটিক। বোঝো, এই যে এই উঁচু হাড়, এই উঁচু দুটা হাড়কেই কিন্তু বলা হচ্ছে জাইগোম্যাটিক। এই যে উঁচু এখানে তো মেকআপ দেয় মেবি, এগুলাই হচ্ছে জাইগোম্যাটিক হাড়। তাহলে যে দেখো এখানে দেখাই দিচ্ছে এই যে এইটা এবং এইটা, এই দুটা উঁচু হাড়কে বলছে আমরা হলো জাইগোম্যাটিক। এই উঁচু জায়গা এদের নামই হলো জাইগোম্যাটিক। তাহলে দেখো গালের উঁচু স্থানে এরা থাকে জাইগোম্যাটিক, এবং জাইগোম্যাটিক হাড়টা চারকোনা দেখতে, এটা হলো চারকোনা দেখতে। আমি আসলে সেপারেশন দেখাতে পারবো না, এটা প্লাস্টিকের কঙ্কাল, সস্তা তাও আবার, এই জন্য এখানে সেপারেশন বোঝা যাবে না। জাস্ট মনে করে এই জায়গাতে থাকছে আর এই জায়গাতেই থাকছে হচ্ছে জাইগোম্যাটিক, এটা আর এইটা, এখানে আছে জাইগোম্যাটিক। এবার চলো ন্যাসাল অস্থি। ন্যাসাল অস্থি কোনটা? নাক গঠনকারী হাড়। দেখো এই যে এটা নাক গঠনকারী, এই যে এখানে কি হাড় আছে না, এই হাড়, সামনে কিন্তু তরুণাস্থি, এগুলো না, এই জায়গাতে যে হাড়টা আছে এটার নাম হলো ন্যাসাল। এখানে আছে ন্যাসাল, এই জায়গাতে আছে হলো ন্যাসাল।
জাইগোম্যাটিক যেমন দুই পাশে ছিল, ন্যাসালেও এখানে মাঝখানে একটা সেপারেশন আছে, এ পাশে একটা নেসাল, এ পাশে একটা নেসাল, এখানেও তাহলে নেসাল হাড় দুইটা। তাহলে নেসাল হাড় নাক গঠন করে, এটা কিন্তু দেখতে আয়তাকার, দুইটা থাকে, এখানে দুইটা নেসাল হাড় থাকে, এ পাশে একটা, এ পাশে একটা, দুইটা নেসাল হাড়। ঠিক আছে, এবার চলো আমরা ল্যাক্রিমাল অস্থি সম্পর্কে একটু ধারণা নেব। ল্যাক্রিমাল অস্থি, ল্যাক্রিমাল অস্থি, এই ল্যাক্রিমা শব্দটার মানে হলো চোখের জল। দেখো, ল্যাক্রিমা শব্দের অর্থ চোখের জল, তার মানে ল্যাক্রিমাল অস্থির সাথে চোখের জলের একটা ভালো সম্পর্ক আছে। আমরা ল্যাক্রিমাল অস্থি পরে পড়বো, আগে চোখের জলের ব্যাপারটা একটু ভালো করে ক্লিয়ার করে নিই। আমরা মনে করি শুধু কাঁদলেই হয়তো আমাদের চোখ থেকে জল বের হয়, আসলে তা নয়। আমাদের চোখে সবসময় চোখের জল তৈরি হয়। চোখের এই জায়গাতে, এই ভ্রুর কাছে গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলোকে বলা হয় ল্যাক্রিমাল গ্ল্যান্ড। এখানে চোখের জল তৈরি হয়, তারা সবসময় একটু একটু করে চোখের জল ক্ষরণ করে, এবং সেই চোখের জল দ্বারা চোখ সবসময় ভেজা থাকে। আমরা চোখে এই জন্য সহজে নড়াচড়া করতে পারি, চোখের পাতা খুলতে পারি, বন্ধ করতে পারি। আমাদের কিন্তু সবসময় চোখের জল একটু করে ক্ষরণ হচ্ছে। তাহলে উপরকার এই ল্যাক্রিমাল গ্ল্যান্ডগুলো, ভ্রুতে থাকে ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তারা কিন্তু চোখের জল ক্ষরণ করে। সেই চোখের জলটা এদিক দিয়ে চলে আসে, এই কোণাতে আসে, এদিক দিয়েও চোখের জলটা এই কোণাতে আসে। তারপরে সেই চোখের জলটা একটা ছিদ্র দিয়ে প্রবেশ করে নাকের এই জায়গাতে কিছু থলের মধ্যে জলটা প্রবেশ করে। ওই থলেটার নাম হচ্ছে ল্যাক্রিমাল স্যাক। এখানে এসে চোখের জল জমা হয়। তারপরে এই চোখের জলটা এই একটা নল দিয়ে নাকের মধ্যে চলে আসে। তার মানে চোখ সবসময় জল ক্ষরণ করছে একটু একটু করে। ওই চোখের জলটা এখানে আসছে, এই জায়গাতে থাকে হলো ল্যাক্রিমাল স্যাক। ল্যাক্রিমাল স্যাকের ভেতর দিয়ে একটা নল দিয়ে সেই চোখের জলটা চলে আসে নাকে। তারপরে নাক সেটাকে বিভিন্নভাবে প্রসেস করে। আমরা যখন কাঁদি তখন বেশি বেশি চোখের জল ক্ষরণ হয়। এত চোখের জল এই ল্যাক্রিমাল স্যাকে এসে জমা হতে পারে না, নাকের ভেতর দিয়ে বের হতে পারে না। এই জন্য চোখের জলটা উপচে পড়ে সামনে দিয়ে বের হয়ে আসে। বুঝতে পারছো? তাহলে এই জন্য কিন্তু তোমরা দেখবে যে কাদার সাথে কিন্তু নাকের যে হচ্ছে মিউকাস বের হয়, নাকের সর্দি বের হওয়ার একটা সম্পর্ক আছে। কাঁদলে কিন্তু নাক দিয়েও পানি বের হয়। এর কারণ হচ্ছে চোখের জলের সাথে কিন্তু নাকের একটা সংযোগ আছে। চোখের জল কিন্তু প্রকৃতপক্ষে নাক দিয়েই বের হওয়ার কথা, কিন্তু অতিরিক্ত জল হলে চোখ দিয়েও একটু জল পড়ে, নাক দিয়েও পড়ে। তো যাই হোক, চোখের জলের ব্যাপারটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো। তোমাদের একটা স্যাকের কথা বললাম, যে স্যাকের মধ্যে এসে চোখের জলটা জমা হয়, তাই না? নাকের এই জায়গাতে নাকের এই জায়গাতে, নাকও না আসলে, নাকের শেষ প্রান্তে এই জায়গাগুলোতে কিছু স্যাক থাকে। এপাশে একটা স্যাক থাকে, এপাশে একটা স্যাক থাকে, যে স্যাকের নাম হলো ল্যাক্রিমাল স্যাক। এই ল্যাক্রিমাল স্যাকের মধ্যেই তো চোখের জলটা জমা হয়, তাই না? এই ল্যাক্রিমাল স্যাক যেই জায়গাতে থাকে ওখানে একটা হাড়ও থাকে, সেই হাড়ের নামই হলো ল্যাক্রিমাল অস্থি। তাহলে চোখের কোনায় ল্যাক্রিমাল স্যাক থাকে একটা অস্থির ভেতরে, সেই অস্থির নামই হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। ল্যাক্রিমাল অস্থিকে আমি তোমাদের দেখাই দিতে পারবো না, শুধু একটু আইডিয়া দিতে পারবো। দেখো, এটা হচ্ছে মানুষের ফেস, চোখ। চোখের একদমই কোনাতে এসে দেখো এই জায়গাতে আমি কোথায় কলম দিচ্ছি তোমরা আশা করি বুঝতে পারছো। এই জায়গাতে, চোখের এই জায়গাতেই হচ্ছে ল্যাক্রিমাল অস্থি আছে। আর এই ল্যাক্রিমাল অস্থির মধ্যেই থাকে হচ্ছে ল্যাক্রিমাল স্যাক। এ পাশেও সেম। তাহলে এই জায়গাতে চোখের ভেতরের এই জায়গাতে থাকে হচ্ছে একটা অস্থি, নাম হলো ল্যাক্রিমাল অস্থি, যার ভেতরে থাকে হলো ল্যাক্রিমাল স্যাক। বুঝলে? তাহলে দুই চোখের কোনায় দুইটা ল্যাক্রিমাল অস্থি থাকে, এবং ল্যাক্রিমাল অস্থির ভেতরে কি থাকে? ল্যাক্রিমাল স্যাক থাকে। ল্যাক্রিমাল স্যাক কি করে? চোখের জল জমা করে এবং প্রয়োজন হলে সেই চোখের জলটা নাক দিয়ে বাইরে বের করে দেয়। ল্যাক্রিমাল স্যাক আমাদের পড়া লাগবে না, জাস্ট ল্যাক্রিমাল অস্থিটা পড়া লাগবে। এখন দেখো, এই ল্যাক্রিমাল অস্থিটা খাদ এবং ঝুঁটি সংবলিত। খাদ কেন বলা হচ্ছে? কারণ ওই যে বলো, ল্যাক্রিমাল অস্থির মধ্যে একটা গর্ত আছে না, যে গর্তের মধ্যে ল্যাক্রিমাল স্যাক অবস্থান করে, ওই গর্তটাকেই বলা হয় খাদ। এবং ল্যাক্রিমাল অস্থির একটা প্রান্ত বেশ মোটা, ওটাকে বলছি আমরা কি? ঝুঁটি। তাহলে ল্যাক্রিমাল অস্থির মধ্যে থাকবে খাদ এবং ঝুঁটি। শব্দগুলো মনে রেখো, আগেও পরীক্ষায় আসতো, সামনেও আসতে পারে, অ্যাডমিশন এখান থেকে কোশ্চেন আসে। আগে আমাদের বইয়ে ছিল, আগে হচ্ছে গাজী আজমল স্যারের বই এই তথ্যগুলো দেওয়া ছিল, কিন্তু বর্তমানে নাই। এগুলো আমি মাজেদা ম্যামের বই থেকে তোমাদের এখানে তুলে দেখাচ্ছি। যাই হোক, ল্যাক্রিমাল অস্থির মধ্যে থাকে খাদ এবং ঝুঁটি। ল্যাক্রিমাল অস্থিটা সাইজে বেশ ছোট, এবং ল্যাক্রিমাল অস্থির ভেতর দিয়ে ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট তৈরি হয়। ল্যাক্রিমাল অস্থির ভেতর দিয়েই কিন্তু ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট, ওই যে বললাম একটা ডাক্ট হচ্ছে চোখের জলটা নাকে নিয়ে আসে, সেই ডাক্ট বা নালীর নামই হচ্ছে ন্যাসো ল্যাক্রিমাল ডাক্ট। ন্যাসো মানে নাক, ল্যাক্রিমা মানে ল্যাক্রিমাল হচ্ছে থলি বোঝাচ্ছে। ল্যাক্রিমাল স্যাক এবং নাকের মধ্যে যোগাযোগকারী নালীর নামই হলো
ন্যাসল ল্যাক্রিমাল ডাক্ট, এটা থাকেও কোথায়? ল্যাক্রিমাল অস্থির ভেতরে। এর সংখ্যা হচ্ছে 2টা। ওকে, এবার চলো ইনফেরিয়র ন্যাসাল কনকা, এটা একটু পড়ে নেই। ইনফেরিয়র মানে হলো ভেতরে বা নিচে, ন্যাসাল মানে হলো নাকের, কনকা মানে হলো হাড়। নাকের তাহলে ভেতরে 2টা হাড় থাকবে যাদের নাম হলো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা নাকের ভেতরের দিকে থাকবে। কি বলা হচ্ছে বলতো? নাসা গহ্বরের প্রাচীর গঠন করা, অর্থাৎ নাকের পেছনের দিকে তারা থাকে। নাকের একটা তো ভেতরে চেম্বার আছে, আমরা জানি নাসা গহ্বর আছে, তার পেছনের দিকে দেয়াল গঠন করে। তাহলে ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা হলো নাসা গহ্বরের প্রাচীর গঠন করে। এখানে দেখানো সম্ভব না আসলে, বুঝতেই পারছো নাকের ভেতরে হাড় এখানে দেখানো সম্ভব না। যাই হোক, মনে করে নাও যে নাকের ভেতরে 2টা হাড় থাকে যারা নাসা গহ্বরে দেয়াল গঠন করে, তাদের নামই হলো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা। ওকে, তারপরে আমরা একটু ভোমার অস্থি সম্পর্কে পড়বো। ভোমার অস্থির সংখ্যা কিন্তু একটা, মনে রেখো ভোমার অস্থি একটা। ভোমার শব্দের মানে হলো লাঙল, অনেকটা লাঙলের মতো দেখতে। ভোমার অস্থি দেখো কত সহজে দেখা যাবে, এই যে নাকের এখানে চলে আসো, এই যে এখানে, এই যে এই জায়গাটা, বুঝতে পারছো? নাকের ভেতরে যে এই যে হাড়টা দেখা যাচ্ছে, এটার নামই হলো ভোমার, এটার নামই হলো ভোমার। এই যে এই জায়গাতে উপরে তো এখানে কুরমুরে হাড় আছে বা তরুণাস্থি আছে, এগুলোকে কেটে ফেলো যদি তুমি, ভেতরের দিকে এই জায়গাতে যে হাড়টা পাবে, এই জায়গাতে যে হাড়টা পাবে তার নামই হলো ভোমার, এটার নামই হলো কি? ভোমার অস্থি। তাহলে এটা দেখতে কেমন বলো তো? অনিয়ত চারকোনা এবং বেশ পাতলা, এটা নাকের ভেতরে থাকে, নাকের ভেতরে থাকে এবং নাকের নিচেও কিছুটা থাকে, এটাই হলো ভোমার অস্থি। ভোমার অস্থি তাহলে এই যে এইটা, এই যে এইটা, এটা হলো ভোমার অস্থি। তারপর প্যালেটাইন, প্যালেটাইন, প্যালেট শব্দটার মানে হলো তালু, সেখান থেকে প্যালেটাইন নামটা এসেছে। তালুতে থাকে এটা, আমি তোমাদের দেখাই, একটু লক্ষ্য করো। এই যে 2টা আঙ্গুল নিলে, নিয়ে মুখের পেছনে এই যে হাত দিয়ে দিলে, মুখের ভেতরে হাত দিয়ে দিলে, এই যে যেখানে তুমি টাচ করতে পারছো না, এই যে এই জায়গাতে, এই জায়গাতে যে হাড় থাকবে, এই জায়গাতে যে হাড় থাকবে তার নামই হলো প্যালেটাইন অস্থি। বুঝতে পারছো? তালু গঠনকারী হাড়, তালু, এই যে তালু, তালু গঠনকারী যে হাড়, বুঝতে পারছো? এই জায়গাতে থাকবে হলো প্যালেটাইন অস্থি, এই যে যেখানে আমি হাত দিয়েছি এখানে থাকবে হলো প্যালেটাইন অস্থি। প্যালেটাইন অস্থিটা দেখতে হচ্ছে এল আকৃতির, এরা তালু গঠন করে। বোঝা গেল? তাহলে আমাদের মুখে সব মিলে 14টা হাড় আমরা পাচ্ছি পুরো ফেসের মধ্যে। ফেসিয়াল বোনের সংখ্যা হলো 14টা। আমি যদি সংখ্যাগুলো একটু গুনিয়ে দিই তোমাদের, দেখো উপরের চোয়াল নাম হলো ম্যাক্সিলা 2টা, একটা ম্যান্ডিবল কত হলো 3টা, মাঝখানে আছে কি? ভোমার 4, তাই না? তাহলে আমরা পেলাম হচ্ছে ম্যাক্সিলা 2টা, ম্যান্ডিবল একটা, 3টা, আর ভোমার একটা, 4টা। তারপরে দেখো এবার নাকের উপরে থাকছে, নাকের উপরের অংশটা গঠন করতে হলো ন্যাসাল অস্থি, আরও 2টা, তাহলে 4 আর 2 6। এপাশে একটা ল্যাক্রিমাল, এপাশে একটা ল্যাক্রিমাল, অর্থাৎ 2টা ল্যাক্রিমাল, তাহলে কত হলো? 6 আর 2 8। তারপরে দেখো এই যে একটা উঁচু হাড়, এই যে একটা উঁচু হাড় যাদের নাম জাইগোম্যাটিক, জাইগোম্যাটিক 2টা, 8 আর 2 10। তারপরে দেখো নাকের ভেতরে থাকবে হলো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, তাহলে 10 আর 2 12। আর হলো এই যে তালু গঠনকারী হাড় 2টা যাদের নাম হলো প্যালেটাইন, 12 আর 2 কত হলো? তাহলে 14। তাহলে ফেসের মধ্যে বা মুখের মধ্যে আমাদের সব মিলে 14টা হাড় থাকে। আবারও দেখো সবগুলা লোকেশন বোঝাই দেই। এই যে উপরের চোয়াল, উপরের চোয়ালে হাড়ের সংখ্যা হচ্ছে 2টা, হলো এখানে উপরের চোয়াল, হাড়ের সংখ্যা হচ্ছে 2টা। উপরের চোয়ালের নাম ম্যাক্সিলা, হাড়ের সংখ্যা হলো 2টা, ম্যান্ডিবল একটা। তারপরে এই যে নাকের মাঝে রয়েছে হলো ভোমার, আরও একটা, 4 হলো। তারপরে দেখো এই যে নাকের উপরের দিকে রয়েছে, যে নাকের উপরের এই অংশটা গঠন করেছে, এই হাড়টাকে বলা হচ্ছে ন্যাসাল অস্থি, এখানে আছে ন্যাসাল 2টা। চোখের কোণাতে আছে হলো ল্যাক্রিমাল, আরও 2টা। তারপরে আমরা নাকের ভেতরের দিকে যদি ঢুকে যাই তাহলে পাবো হলো ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, আরও 2টা। এবং আমরা হচ্ছে এই যে তালু গঠনকারী হাড় পাবো যাদের নাম হচ্ছে প্যালেটাইন অস্থি, আরও 2টা। তাহলে সব মিলে আমাদের 14টা হাড় আমরা পুরো ফেসের মধ্যে বা মুখের মধ্যে পাচ্ছি। মুখের মধ্যে তাহলে 14টা হাড় আমরা পাবো। প্রত্যেকের ব্যাপারে আমি তোমাদের অনেক কিছু দেখালাম, প্রত্যেকটা তথ্য বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা কর্ণাস্থি নিয়ে আলোচনা করব। আমরা জানি আমাদের প্রত্যেকটা কানে 3টা ছোট ছোট করে হাড় আছে, এই কানের মধ্যে 3টা হাড় আছে, এই কানের মধ্যে 3টা হাড় আছে। এই কানের ভেতরে থাকা ছোট ছোট হাড়গুলোকেই বলা হচ্ছে কিন্তু কর্ণাস্থি। কর্ণাস্থির সংখ্যা কিন্তু তাহলে মোট 6টি, কর্ণাস্থি তাহলে মোট 6টি থাকে। তো এই কানের মধ্যে যে 3টা হাড় থাকে, এই কানের মধ্যে সেম 3টা হাড়ই থাকে, অর্থাৎ আমরা 3টা হাড় যদি পড়ি তাহলেই চলছে। একটা হাড়ের নাম হলো মেলিয়াস, আরেকটার নাম হলো ইনকাস, আরেকটার নাম হলো স্টেপিস। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস সবগুলো 2টা করি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে। তাহলে আমাদের মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস 3টা হাড় কানের মধ্যে থাকে, এগুলোই হলো কর্ণাস্থি। হাড়গুলোকে আমি এখানে তোমাদের দেখাতে পারবো না কারণ এখানে নাই আসলে।
তোমাদের ছবি এঁকে একটু দেখাতে পারি, একটু লক্ষ্য করো। মেলিয়াস ইনকাস স্টেপিসের ছবিটা তোমাদেরকে দেখাই। ছবিটা দেখো, মনে করো এটা মানুষের একটা মাথা। এখন দেখো এটা হলো বহিকর্ণ, পিনা, এটাকে আমরা বাইরে থেকে এই অংশটাকে কিন্তু আমরা দেখতে পাই। তারপরে কানের ভেতরে এরকম কিন্তু একটা নল চলে যায়, কর্ণকুহর এটার নাম, এই নলের নাম হলো কর্ণকুহর। তারপর এখানে একটা পর্দা থাকে, এটার নাম হলো কানের পর্দা বা টিম্পেনিক পর্দা। এই পিনা, কর্ণকুহর এবং কানের পর্দা এই সব কিছুকে কিন্তু বলা হয় বহিকর্ণ, এটাকে বলা হয় কিন্তু বহিকর্ণ। তারপরে দেখো এখানে একটা সুন্দর চেম্বার থাকে, এই জায়গাটা দেখো, এই যে একটা সুন্দর চেম্বার, এখানেও একটা সুন্দর চেম্বার। এই চেম্বারগুলোকে বলা হয় মধ্যকর্ণ, মধ্যকর্ণ। এবং কানের একদম ভেতরের দিকে থাকে, এই জায়গাতে থাকে কিছু অর্ধবৃত্তাকার নালী, অর্ধবৃত্তাকার নালী, এখানে একটা পেঁচানো কয়েলের মতো স্ট্রাকচার, এই জিনিসগুলোকে বলা হয় অন্তর্কর্ণ। আমরা তো কানের হাড় দেখব, কানের হাড়টা কোথায় থাকে তোমরা একটু লক্ষ্য করো সবাই। এই যে মধ্যকর্ণটা আছে না, এই যে মধ্যকর্ণটা আছে না, এখানে তিনটা কানের হাড় থাকে। একটা কানের হাড় দেখতে অনেকটা এরকম হাতুড়ির মতো হয়, অনেকটা হলো হাতুড়ির মতো হয় এটা দেখতে। এই হাতুড়ির মতো যেটা দেখতে তার নাম হলো মেলিয়াস, মেলিয়াস শব্দের মানেই হলো হাতুড়ি। তাহলে মধ্যকর্ণের মধ্যেই কানের কিন্তু তিনটা হাড় থাকে, প্রথমটা দেখতে হাতুড়ির মতো যার নাম হলো মেলিয়াস, তারপরে যেটা থাকে তার নাম হলো ইনকাস, এটা নাকি দেখতে নেহাই বা আনভিলের মতো। এই জিনিসটা একটু বলি, নেহাই বা আনভিল কি, তোমরা দেখবে যে মুচিরা অথবা যারা হচ্ছে লোহার জিনিসপত্র বানায়, অর্থাৎ যাদেরকে কামার বলা হয়, তারা কি করে একটা লোহার পাতের উপরে রেখে বা একটা লোহার কোনো স্তম্ভের উপরে রেখে জিনিসপত্রকে পেটায়। যে লোহার জিনিসটার উপরে, লোহার স্টেজটার উপরে রেখে জিনিসপত্রকে তারা পেটায়, ওই জায়গাটার নামই হচ্ছে কিন্তু নেহাই বা আনভিল। তার মানে এই মাঝখানের যে হাড়টা, এটা অনেকটা নেহাই বা আনভিলের মতো দেখতে হবে, এটা অনেকটা দেখতে নেহাই বা আনভিলের মতো, এই জন্য এটার নাম হলো ইনকাস। ইনকাস শব্দের মানেই হলো নেহাই বা আনভিল। আর লাস্টে যে হাড়টা থাকে, লাস্টে যে হাড়টা থাকে তার নাম হলো স্টেপিস, এই জায়গাতে থাকে সবচেয়ে ছোট হাড় স্টেপিস, এখানে এখন সবচেয়ে ছোট হাড় স্টেপিস হবে। বলা হচ্ছে সেটা হলো দেখতে ঘোড়ার জিনের পা দানের মতো, ঘোড়ার জিনের পা দানের মতো। লাস্ট হাড়েরটার নাম হলো স্টেপিস, এটা হচ্ছে দেখতে ঘোড়ার জিনের পাদানের মতো। এখন তোমরা ভাবছো যে স্যার ঘোড়ার জিনের পাদানি ব্যাপারটা কি? দেখো ঘোড়ার পিঠের উপরে যে সিটের মধ্যে আমরা বসি, সে সিটটাকে কিন্তু বলা হয় ঘোড়ার জিন। এখন ঘোড়ার জিনে কিন্তু একটা পাদানির উপর পা দিয়ে উঠতে হয়, মানে ঘোড়াতে কিন্তু লাফায় মানুষ ওঠে না, দেখা যায় যে একটা পাদানি থাকে, সেটার উপর পা দিয়ে ঘোড়ার পিঠে ওঠা হয়। তো ঘোড়ার পিঠে ওঠার জন্য যে পাদানিটা ব্যবহার করা হয় সেটার নামই কিন্তু ঘোড়ার জিনের পাদানি। তো স্টেপিস হাটটা দেখতে অনেকটা ঘোড়ার জিনের পাদানির মতো। ছবি দেখায় বেশি ভালো করে তোমরা বুঝতে পারবে। ঘোড়ার জিনের পাদানি ব্যাপারটা দেখতে অনেকটা এরকম। এরকম একটা শেপের উপর পা দিয়ে কিন্তু ঘোড়ার পিঠের উপর ওঠা হয়, এই জিনিসটাকে বলা হয় কিন্তু ঘোড়ার জিনের পাদানি। এরকমই একটা জিনিস থাকে তাহলে এই জায়গাতে, এই জায়গাতে একটা ওরকমই হাড় থাকে, তাহলে এই হাড়টার নামই হচ্ছে তাহলে স্টেপিস। তাহলে প্রথমটা যেটা দেখতে হাতুড়ির মতো তার নাম হলো মেলিয়াস, তারপরেরটার নাম হলো ইনকাস, আর সবশেষেরটার নাম হলো স্টেপিস। মেলিয়াস এবং ইনকাস এবং স্টেপিস তিনটা হাড়, মেলিয়াস ইনকাস স্টেপিস, এই হাড়গুলো কিন্তু দেহের সবচেয়ে ছোট হাড়। এগুলো কিন্তু দেহের সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে? কানে থাকে। কানের কোন জায়গাতে থাকে? মধ্যকর্ণতে থাকে। এখন তোমাদের যে ব্যাপারটা মনে রাখতে হবে, এই হাড়গুলো তো সবচেয়ে ছোট, এদের মধ্যে সবচেয়ে ছোট কে? স্টেপিস হাড়টা হলো দেহের সবচেয়ে ছোট হাড়, দেহের সবচেয়ে ছোট হাড়, ছোট অস্থি, এটা হলো দেহের সবচেয়ে ছোট হাড়, দেহের সবচেয়ে ছোট অস্থি, এই কথাটা আমরা মনে রাখবো। তিনটা হাড়ই ছোট, তবে তার মধ্যে স্টেপিস হাড়টা কিন্তু দেহের সবচেয়ে ছোট। তাহলে আমাদের কানের মধ্যে তিনটা হাড়, মেলিয়াস ইনকাস স্টেপিস, এই তিনটা হাড়ের মধ্যে সবচেয়ে ছোটকে স্টেপিস হাড়। এরা থাকে কোথায়? কানের মাঝে অংশে, অর্থাৎ মধ্যকর্ণে, মধ্যকর্ণেই থাকে হলো এই তিনটা হাড়। এবার আমরা হাইওয়েড অস্থি নিয়ে পড়াশোনা করব। হাইওয়েড অস্থির অবস্থান গলাতে, গলার এই জায়গাতেই হাইওয়েড অস্থিটা থাকে, একটাই মাত্র অস্থি থাকে। অস্থিটা অনেকগুলো মাসল দ্বারা পরিবেষ্টিত থাকে বলে এর অস্তিত্ব সহজে বুঝে যায় না, তবে এই জায়গাতেই হাইওয়েড অস্থিটা থাকে। আমি এখানে ছবি এঁকেছি কারণ তোমাদের এখানে আসলে দেখানো সম্ভব না প্লাস্টিকের কঙ্কালে। ছবিটা দেখো, হাইওয়েড অস্থিটা দেখতে অনেকটা এরকম, এই জায়গাতে থাকে। এই অস্থিটার আকৃতি দেখো তো অনেকটা ইউ আকৃতির, হাইওয়েড অস্থির আকৃতি কিন্তু ইউ আকৃতির। এই হাইওয়েড অস্থিতে দুইটা অংশ থাকে, এই যে এই অংশটা এটাকে বলা হয় বডি, আর এই যে উঁচু উঁচু যে জায়গাগুলো এদেরকে বলা হচ্ছে কর্নুয়া।
এবং করুণা দুই ধরনের পাওয়া যাচ্ছে, দুই জোড়া করুণা। এগুলা হচ্ছে বড় করুণা, আর এগুলা কিন্তু তাহলে ছোট করুণা। হায়োয়েড অস্থি তাহলে কোথায় থাকছে? গলাতে। হায়োয়েড অস্থিতে করুণা থাকে, দুই জোড়া করুণা। উপরে যেগুলো থাকছে এগুলো বড় বড় করুণা, আর নিচে থাকছে কিন্তু ছোট করুণা। হায়োয়েড অস্থির কাজই হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করা। জিহ্বা কিন্তু হায়োয়েড অস্থিতে সংযুক্ত থাকে। আমাদের গলার অনেকগুলো পেশি, আমাদের চোয়ালের অনেক পেশি হায়োয়েড অস্থির সঙ্গে সংযুক্ত থাকে। এরা বিভিন্ন পেশি সংকোচন প্রসারণে খুব গুরুত্বপূর্ণ একটা অস্থি হিসেবে কাজ করে সে। আমরা এতক্ষণ ধরে করোটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগে থেকে জানি করোটির মধ্যে সব মিলে 29টা হাড় থাকে। করোটিকে 4 ভাগে ভাগ করা হচ্ছিল। করোটিকা আসলে আমাদের জাস্ট ব্রেনের চারপাশে যে হাড়গুলো থাকে তাদেরকে বলছিলাম আমরা করোটিকা। এখানে হাড়ের সংখ্যা ছিল 8টি। মুখমণ্ডল, পুরো মুখের মধ্যে যে হাড়গুলো থাকে তারা মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা ছিল 14টা। 8 আর 14 হয় 22। আমরা দেখলাম কর্ণাস্থির সংখ্যা হচ্ছে 6টা কর্ণাস্থি। দুই কানে তিনটা তিনটা করে 6টা, এবং কণ্ঠাস্থি বা হাইওয়েড 1টা। তাহলে যোগ করি, 1 আর 6 7, 7 আর 14 কত হয়? 7 আর 14 21, 21 আর হচ্ছে 8-এ 29। এই হচ্ছে আমাদের করোটির 29টা হাড়। করোটি থেকে অনেক বেশি প্রশ্ন আসে পরীক্ষায়, আশা করি আমরা পারবো।